আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমাদের মুখস্থ পার্ট ইডিয়াম ফ্রেজের দ্বিতীয় ক্লাস। আমরা 30টা ক্লাসে টোটাল 775টা মানে বিগত সালের প্রশ্ন, যেগুলো 1991 থেকে 2026 সাল পর্যন্ত আসছে বিভিন্ন পরীক্ষাতে, সবগুলাই সুন্দর করে সলভ করার যে মিশনটা, সেইটার আজকের একটা দ্বিতীয় ক্লাস করব, বা সেই ক্লাসটা আজকে শুরু করে দিব। তো তোমরা আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানায় দাও। তো আজকে আসলে আমাদের একটা অনেক মানে খুশির দিনের পর আজকে একটা লাইভ ক্লাস, কারণ আমরা গতকালকে আমাদের পেইড ব্যাচের সাকসেসগুলো অলরেডি তোমাদের পেজে প্রুফ আকারে দিয়ে দিছি। আমাদের 350 জন স্টুডেন্ট ছিল গুচ্ছে খ ইউনিটের ব্যাচে, ওইখান থেকে 287 জন স্টুডেন্ট আমাদের মানে মোটামুটি কনফার্ম চান্স বলাই যায়, কারণ 4600 পর্যন্ত আমরা এই মানে স্পেসিফিক কাটমার্কটা বা কাট পজিশনটা ধরে নিছি। তো ওই জায়গা থেকে মোটামুটি আমাদের 287 জন স্টুডেন্ট ওই ব্যাচ থেকে চান্স ইনশাল্লাহ পাচ্ছে। এবং সরাসরি চান্স যদি বলি, ওইখানে 150 জনের মতো আছে, অর্থাৎ এক পজিশন থেকে শুরু করে যে তোমাদের 2750 আসন আছে, এই 2750-র মধ্যে আমাদের 150 জন স্টুডেন্ট আছে। তো যাই হোক না কেন, তো এগুলোর কারণে গতকালকের ক্লাসটা আমি আসলে নিতে পারি নাই, যার কারণে আজকে থেকে আমরা আমাদের নিয়মিত যে লাইভ ক্লাসটা এটা শুরু করে দিলাম। এবং তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এইটা একটু আমাকে জানায় দাও। এর পরবর্তীতেই আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করব। এবং আমাদের 150 জন স্টুডেন্ট আছে, ওকে ঠিকঠাক আছে, তার মানে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ। এবং এই ক্লাসটা আজকে আমরা সুন্দর করে শুরু করে দেবো ইনশাল্লাহ। তাইলে আমরা প্রথম ক্লাসে 1 থেকে 25টা প্রশ্ন সলভ করছিলাম, আমাদের 775টা প্রশ্ন আসলে সলভ হয়ে যাবে আস্তে ধীরে। তো আজকে আমরা এখন এর পরের অংশটা বা এর পরের পার্টটার ক্লাসটা সুন্দর করে শুরু করব। এবং আমাদের যে মেইন টার্গেটটা থাকে, আমরা সবসময় এগুলোকে মুখস্থ কখনো করব না, আমরা এগুলোকে বোঝার ট্রাই করব। হ্যাঁ, ইংরেজি মুখস্থ অংশে আসলে তুমি যদি ভালো না হও, তুমি অনেক বেশি পিছায় থাকবা। ইংরেজি মুখস্থ অংশ মানে 65 থেকে 70 নাম্বারে নিয়ে যায়। হ্যাঁ, মানে ইংরেজি মুখস্থ অংশে যারা ভালো তারা 70 নাম্বার পায়, যারা খারাপ তারা 65-র নিচে পেয়ে যায়। সেই জন্য মুখস্থ অংশে খুব বেশি জোর দিতে হবে। তাইলে চলো আমরা আজকের 26 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমরা প্রথম 25টা ক্লাস করার পরে আজকে 2 নম্বর ক্লাসে 26 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তো এখানে কি বলা আছে, হি ইজ অল বাট রুইন, মানে বলা হয়েছে যে এই অল বাটটা এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। ইডিয়াম ফ্রেজে প্রশ্নগুলো এইভাবেই চলে আসে। ওকে, তো এটা দেখো একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তার মানে এখানে বলা হয়েছে হি ইজ অল বাট রুইন। রুইন মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। হ্যাঁ, তার মানে এখানে কি বলতেছে যে সে কি ধ্বংস। হ্যাঁ, অল বাট মানে আসলে কি, তোমরা একটু চিন্তা করো। অল বাটের মানে অর্থটা আমি তোমাদের বলতেছি, তার আগে দেখি আমরা অপশনগুলো কি কি আছে। তো দেখো এখানে কি বলা আছে, ইনফ্যাক্ট মানে হইল প্রকৃতপক্ষে। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রুলি মানে একদম সত্যি। তারপরে হচ্ছে সেলডম মানে ধরো সেলডম বিটস অল্প, এই টাইপের, হালকা, কদাচিৎ, এমন টাইপের জিনিস বোঝায়। তারপরে কি দেওয়া আছে দেখো, নিয়ারলি এবং অলমোস্ট, এই দুইটার অর্থ হইল প্রায়। এই দুইটার অর্থ কি প্রায়। তাইলে তোমরা যদি এখানে অর্থও জানো এবং এইটার যদি মানেও না জানো, তোমরা কি করবা, প্রথমত এই শব্দগুলা মানে বসাবা। কি প্রথমটা এ নাম্বারটা বসায় দেখো, হি ইজ মানে সে হয় কি প্রকৃতপক্ষে, এ নাম্বারটা তুমি যদি বসাও প্রকৃতপক্ষে ধ্বংস, সেন্টেন্সটা কেমন হইল। তারপরেরটা কি দেখো, এখানে কি বলা আছে, হি ইজ ট্রুলি সত্যি, তার মানে কি সে সত্যিই ধ্বংস। তারপরে বলা আছে সে কদাচিৎ ধ্বংস, সেলডম মানে হইলো কদাচিৎ, সে কি কদাচিৎ ধ্বংস। তারপরেরটা কি দেওয়া আছে দেখো, সে প্রায় ধ্বংস। তার মানে এটা আমি কেন শিখাইলাম জানো, অনেক সময় তোমার প্রশ্ন কমন আসবে না, বাট তুমি অপশন দেখে অ্যান্সার কারেক্ট করতে পারবা। তার মানে অলবাট মানে কি, অলবাট মানে হইল প্রায়, এবং এই অলবাট শব্দের অর্থও কিন্তু প্রায়। সো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করতে হবে। হ্যাঁ, সো যখন তুমি দেখবে যে প্রশ্নটা তুমি পারতেছো না, তখন তুমি অপশনে ডিরেক্ট চলে আসবা। এবং সেন্টেন্সটা যেহেতু ছোট্ট এবং তুমি আগে পিছের মানে প্রথম অংশের এবং শেষ অংশের তুমি অর্থ বের করছো, মাঝখানের অর্থ বের করার জন্য এই অপশনগুলো টেস্ট করেও অ্যান্সার কারেক্ট করা যায়। ঠিক আছে, সো এটার অ্যান্সার হবে হইলো কি ডি। ওকে, তাইলে এটার অ্যান্সার কি, হি ইজ অলমোস্ট রুইন। এই অলমোস্টের জায়গায় ইডিয়াম ফ্রেজ ব্যবহার করা হয়েছে কি, অল বাট। ঠিক আছে, তার মানে অল বাট শব্দের অর্থ হইলো কি প্রায়, মানে একদম কাছাকাছি, মানে সে একদম ধ্বংসের কাছাকাছি এমন টাইপের, এটা হইলো অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার ছিল কি, এটার অ্যান্সার ছিল হইলো ডি। ঠিক আছে, তাইলে একটু ট্যাকটিক্যালি তুমি যদি পড়াশোনা করো,
পড়াশোনা সহজ হবে এবং তুমিও ভালো কারেক্ট করতে পারবা। ঠিক আছে, এরপরে আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, বা আমরা পরবর্তী প্রশ্নটাকে একটু দেখা ট্রাই করব। এখানে কি বলা আছে দেখো, দ্য ল ইজ অ্যাপ্লাইড টু ড্যাশ। এখানে কি বলা হয়েছে, দ্য ল ইজ অ্যাপ্লাইজ, মানে এই লটাকে অ্যাপ্লাই করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে টু ড্যাশ, কিসের উপরে? ওকে, তাইলে আমরা এখন অপশনগুলো দেখি। কি বলা আছে, অল অ্যান্ড সানড্রাই। অল অ্যান্ড সানড্রাই মানে কি জানো? অল অ্যান্ড সানড্রাই মানে হইলো সবাই, মানে একটা জায়গায় যতজন লোক আছে, ধরো একটা দেশের মধ্যে 1.5 লাখ লোক আছে বা 1.5 কোটি লোক আছে, বা ধরো 20 কোটি লোক আছে, এখন ওই 20 কোটি লোক মানে 20 কোটি লোককেই বোঝানো হচ্ছে। তাইলে দেখো তো দেখি কি বলা হয়েছে, ল যখন অ্যাপ্লাই করা হয় তখন কি 1 2 জন বাদ দিয়ে বাকি অন্যদের অ্যাপ্লাই, অন্যদের ওপর যাবে, বিষয়টা কি এমন? মানে ধরো যে কোনো একটা আইন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের 2 জনের উপর আইন মানে নর্মালভাবে কাজ করবে না, যত জনগণ আছে তাদের উপর আইনটা নর্মালভাবে কাজ করবে, বিষয়টা কি এমন না? আইন সবার জন্য সমান, সেই কথাটাই বলা হয়েছে যে আইন অ্যাপ্লাই করা হয়েছে অল অ্যান্ড সানড্রাই। অল অ্যান্ড সানড্রাই মানে সকলের উপরে। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন অল অ্যান্ড সানড্রাই সবাই, এইটা তুমি কিভাবে বুঝবা বা এটা তুমি কিভাবে মাথায় রাখবা? দেখো মনে রাখো, মানে টেকনিকটা এটার মনে রাখা সেটা দেখো। এটা কিন্তু একটা বাগধারা, অল অ্যান্ড সানড্রাই। অল মানে কি সবাই, অল মানে কি সবাই, এটা তো তুমি জানলাই। ওকে, এখন এই সানড্রাইটা দিয়ে কনফিউশন করা হয়েছে। এখন দেখো তো দেখি, সানড্রাই, এই সানের, সান শব্দের অর্থ কি? সান শব্দের অর্থ হইল সূর্য। এখন একটা জিনিস খেয়াল করো তো দেখি, সূর্য যখন পৃথিবীতে আলো দেয় তখন কি স্পেসিফিক একটা লোকের জন্য আলো আসে বা একটা লোকের জন্য আলো দেয় না? পৃথিবীর যত মানুষ আছে সবার জন্যই কিন্তু আলোটা চলে আসে। তার মানে এই সান দ্বারা আমরা বুঝতেছি যে এমন একটা জিনিস যেটা অটোমেটিক সবার উপরে প্রয়োগ হবে বা অটোমেটিক সবার উপরে এসে পড়বে। তার মানে এই সানের সাথে আমরা আইনের একটা সম্পর্ক করে মনে রাখতে পারি, অল অ্যান্ড সানড্রাই মানে যত লোকজন আছে, যত কিছু আছে সব কিছু বোঝায়। তার মানে অল অ্যান্ড সানড্রাই মানে সবাইও বোঝায়, সব কিছুও বোঝায়। ঠিক আছে, তার মানে যত জিনিস আছে সবই, এটাকে বলা হয় অল অ্যান্ড সানড্রাই। তাইলে এটা আমরা এভাবে মনে রাখবো। অল ইন অন মানে আমরা আগেই শিখছি, অল ইন অল মানে হলো কি সর্বসেরা। ওই যে আগের ক্লাসে আমরা শিখলাম না যে প্রিন্সিপাল কি, হ্যাঁ আমাদের প্রিন্সিপাল হইলো একজন অল ইন অল মানুষ, মানে সবার সেরা মানুষ। তারপরে ইচ অ্যান আদার মানে একজন অন্যজন, ওয়ান অ্যান আদার একজন আর একজন। সো এগুলা হচ্ছে না, তার মানে বি সি ডি এগুলো একটা হচ্ছে না। এখানে কারেক্ট অ্যান্সার হইলো এ। কারেক্ট অ্যান্সার কি? এ। সো তোমরা কারা কারা এটা ঠিকঠাক অ্যান্সার করতে পারছিলা আমাকে বলবা, এবং এর পরের অ্যান্সারটা, প্রশ্নটা তোমরা একটু অ্যান্সার করার ট্রাই করো। পরের প্রশ্নটা কি বলা আছে দেখো তো দেখি, অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স এটার শব্দের অর্থ কি? অল অ্যাট ওয়ান্স এটার শব্দের অর্থ কি? এটা মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তির একটা প্রশ্ন। তো এইটা তোমরা একটু অ্যান্সার করো, দেখবো তোমরা এটা কেমনে পারো। তার আগে আমি একটু অর্থগুলা করার ট্রাই করি। অল অ্যাট ওয়ান্স মনে করো আমরা এটার মানে কি জানি না, তাইলে আমরা কি করব? অপশন টেস্ট করব। এ নাম্বারে কি আছে? কুইকলি। কুইকলি মানে কি? দ্রুতভাবে, মানে দ্রুতগামীভাবে, এমনভাবে। স্লোলি মানে হইল আস্তে ধীরে, আস্তে ধীরে, আস্তে ধীরে। ওকে। সাডেনলি মানে কি? সাডেনলি মানে হইল হঠাৎ। সাডেনলি মানে হইল কি? হঠাৎ। গ্রাজুয়ালি মানে হইল কি? ধীরে ধীরে। গ্রাজুয়ালি মানে কি? ধীরে ধীরে। তাইলে দেখো তো দেখি এখানে কি বলা হয়েছে, অল অ্যাট ওয়ান্স এটা শব্দের অর্থ কি? দেখি তোমাদের কমেন্টগুলা কারা কারা এটা ঠিক অ্যান্সার করতে পারতেছো, কারা কারা এটার ঠিক অ্যান্সার করতে পারতেছো। অল অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স মানে কি জানো? অল অ্যাট ওয়ান্স মানে হইল হঠাৎ, মানে হুট করে। অল অ্যাট ওয়ান্স মানে ব্যাপারটা খেয়াল করো। অল মানে কি? অল মানে হইল অল টাইম। এইভাবে এটাকে মনে রাখবা, ভেঙে ভেঙে পড়বা। এই শব্দটা কীভাবে তৈরি হয়েছে এটা দেখো। অল মানে হইল অল টাইম। অল টাইমের মধ্যে ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে কি? যে কোনো এক সময়, যে কোনো এক সময়। এখন দেখো সব সময়ের মধ্যে যখন যে কোনো একটা টাইম চলে আসে, সব সময় বলতে কি, মনে করো এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি। ওকে, এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি। হ্যাঁ, এগুলা ধরো ঘড়ির কাঁটা, এগুলা ঘড়ির কাঁটা, এই দুইটা ঘড়ির কাঁটা। হ্যাঁ, এগুলা ধরো ঘড়ির একটা টাইম লাইন, এটা একটা ঘড়ির টাইম লাইন। ধরো এটা একটা কাঁটা, এটা একটা মিনিটের কাঁটা, এটা একটা সেকেন্ডের কাঁটা। এগুলো হচ্ছে ঘড়ি। হ্যাঁ, এটা একটা ঘড়ি। এখন দেখো অল টাইম বলতে কি বোঝায়? যে এইখানের যে 24 ঘন্টা আছে, 24 আওয়ার, এই 24 ঘন্টাকেই বোঝানো হচ্ছে, যেটা হলো অল টাইম। এখন ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে মনে করো ঘড়ির কাঁটা এই যে এইটা এইখানে আসছে, এইখানে আসলে কয়টা বাজে? 1টা 30 মিনিট। হ্যাঁ, তার মানে যে কোনো একটা সময় বোঝাচ্ছে।
তার মানে কি দেখো, এই 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা জায়গায় স্পেসিফিক যখন বলা হবে তখন কিন্তু হঠাৎ করে একটা টাইম তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে এই যে পুরো বিষয়টা যেটা ঘটলো, অল এবং ওয়ান্সকে যদি তুমি কানেক্ট করো, যে অল পুরো একটা বিষয়ের মধ্যে, ওয়ান্স হুট করে ওয়ান্স মানে কি একজন, হুট করে একজন চলে আসলো, তার মানে অল অ্যাট ওয়ান্স মানে মনে রাখবা এটা হলো সাডেনলি বোঝায়, মানে হঠাৎ করে বোঝায়। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল সি। ঠিক আছে, তাইলে আমরা এই জিনিসটাকে এইভাবে মনে রাখবো, আমরা মুখস্থ করবো না, আমাদের মাথায় অটোমেটিক্যালি এই জিনিসটা থাকবে। এরপরের প্রশ্নটা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন এবং এইটা বারবার পরীক্ষাতে আসে। দেখো এখানে কি বলা আছে, অল একক। অল একক শব্দের অর্থ কী? তো প্রথমেই আমি অপশনগুলো টেস্ট করাইতেছি, তোমরা যারা পারবা তারা অ্যান্সার করবা। এ নাম্বার কি দেখো, ভেরি ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং মানে খুবই আনন্দদায়ক, খুবই আনন্দদায়ক বা প্রফুল্লময়, আনন্দদায়ক, খুবই আনন্দদায়ক। এখন দেখো এনথুসিয়াস্টিক। এনথুসিয়াস্টিক মানে কি জানো? অতি উৎসাহী, মানে উদ্যমী লোকজন, হ্যাঁ এটাকে বলা হয় উদ্যমী। তারপরে কি দেখো বলা আছে ইনডালস আর হইলে ইনভলভ। ইনডালস শব্দের অর্থ কি দেখি, কেউ পারো কি না? এখানে কি বলা আছে ইনডালস। ইনডালস শব্দের অর্থ কি দেখি, কেউ জানো কি না? ইনডালস শব্দের অর্থ কি কেউ জানো? ইনডালস, ইনডালস শব্দের অর্থ হইল কি? প্রশ্রয় দেওয়া, প্রশ্রয়, প্রশ্রয় দেওয়া। বলে না যে তুমি একটা ব্যাড কোম্পানি তোমার বন্ধুর, তাকে তুমি মানে তোমার একটা ব্যাড কোম্পানিওয়ালা বন্ধু আছে, খারাপ সঙ্গীওয়ালা বন্ধু আছে, তাকে তুমি কি করো? প্রশ্রয় দাও, তার কথায় তুমি সাপোর্ট করো। তো সেই ইনডালস মানে হইলো প্রশ্রয় দেওয়া, আর ইনভলভ মানে হইলো অন্তর্ভুক্ত করা। তাইলে আমরা প্রথমে মানে এগুলো জানলাম, এটার মানে হইলো কি? অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, এটা শব্দের অর্থ হইল কি? অন্তর্ভুক্ত করা। তাইলে কি বলা আছে? ইনভলভ, ইনডালস, এনথুসিয়াস্টিক, ভেরি ইন্টারেস্টিং। এখন দেখো অল একক শব্দটাকে কিভাবে মনে রাখবা। মনে করো একজন মুভি স্টার, মানে মুভি স্টার মানে কি? ধরো বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় মুভি স্টার কে? শাকিব খান, আফরান নিশো, হ্যাঁ। তো এরা মনে করো কোনো একটা প্রোগ্রামে আসছে, ধরো তোমার স্কুলের, মনে করো তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের খেলার মাঠে বা ওই স্কুল মাঠে তারা চলে আসছে। এখন ওই স্কুল মাঠে যখন চলে আসছে, স্কুলের চারপাশ দিয়ে লোকজন মনে করো গ্যালারিতে বসে গেছে। মনে করো তোমার স্কুলের চারপাশে একটা গ্যালারি আছে, সেই গ্যালারিতে বসে আছে। এখন এই গ্যালারি থেকে মানুষজন খুবই আগ্রহের সাথে, মানে খুবই আনন্দদায়ক অবস্থায় যে আমরা স্টারকে দেখতে পাবো, এমন একটা আনন্দদায়ক সিচুয়েশনে তারা বসে একদম উৎসুক চোখে তারা তাকিয়ে আছে। তো ওই যে সিচুয়েশনটা, ওইটাকে বলা হয় একক সিচুয়েশন। মানে খুবই আনন্দদায়ক একটা সিচুয়েশন যখন থাকে, ওই সিচুয়েশনটাকে একক সিচুয়েশন বলা হয়। তার মানে অল একক মানে হইল খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই চমৎকার একটা বিষয়, খুবই আনন্দ দেওয়ার মতো একটা বিষয় ঘটা। তাইলে অল একক শব্দের অর্থ কি? অল একক শব্দের অর্থ হইল ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে অল একক শব্দের অর্থ কি? ভেরি ইন্টারেস্টিং, খুবই আনন্দদায়ক, খুবই চমৎকার একটা বিষয়। ওকে, এটাকে বলা হয় অল একক, বা এটা বলা হয় মানে খুবই মানে এটা ভেরি ইন্টারেস্টিং। ওকে, তাইলে এটা গেল কি? অল একক, এটার মিনিং। এর পরবর্তীতে আসো, এর পরবর্তীতে কি বলা আছে দেখো, অল ইন অল। ওই যে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম অল ইন অল। অল ইন অল মানে কি? অল ইন অল আমরা কিছুক্ষণ আগে দেখলাম, কিন্তু অল ইন অল মানে কি? সর্বসেরা। হ্যাঁ, মানে একদম মানে কেমন টাইপের, যে সে হইল সবার চাইতে সেরা। কিন্তু এখানে অল ইন অল মানে কি হবে দেখো তো দেখি। অল পাওয়ারফুল, অর পাওয়ারলেস, অনলি ওয়ান, তারপরে হু হ্যাজ লস্ট পাওয়ার, কোনটা হইতে পারে বলো তো দেখি? আগেই কিন্তু আমরা জানছি সর্বসেরা, সেই সেন্সে এখানে কোনটা অ্যান্সার হইতে পারে দেখি তোমরা পারো কি না। বলো। অল ইন অল মানে কি? সর্বসেরা, সর্বসেরা। এখন দেখো তো দেখি এই সর্বসেরা দ্বারা কোনটাকে বোঝায়? পাওয়ারলেস মানে কি? ক্ষমতা নাই, ক্ষমতাহীন লোকজন। তার মানে যার ক্ষমতা নাই সে কি অল ইন অল হইতে পারবে না। তারপরে অনলি ওয়ান, মনে করো যে কোনো একজন, এমন একটা জিনিস বোঝাচ্ছে যে পাওয়ার সম্পর্কে কিন্তু বলে নাই, যে কোনো একজন, তার মানে এটাও হওয়ার চান্স নাই। হু হ্যাজ লস্ট পাওয়ার, যে পাওয়ার হারায় ফেলছে বা যে ক্ষমতা হারায় ফেলছে, সে কি হবে না। তাইলে কি? যে পাওয়ারফুল ব্যক্তি তাকে বলা হবে কি? তাকে বলা হবে অল ইন অল। দেখো যেমন আওয়ার প্রিন্সিপাল ইজ অল ইন অল, মানে আমাদের প্রিন্সিপাল হইল কি? অল ইন অল, মানে সর্বসেরা ব্যক্তি, তিনি যা বলবেন কলেজে তাই হবে। তাইলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল এ নাম্বার। এটার অ্যান্সার কি? এ নাম্বার। ঠিক আছে, বাহ, তোমরা তো চমৎকার অ্যান্সার করতে পারো। অভি অ্যান্সার ঠিকঠাক করছো, তারপরে হোসেইন অ্যান্সার ঠিকঠাক করছো, শ্রাবণ বৃষ্টির ধরায়, এ কি কেমন নাম, সেও ঠিকঠাক অ্যান্সার করছো। যাই হোক,
এরপরে আসো, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখব। কি বলা আছে? অ্যাড বটম। অ্যাড বটম, দেখি এইটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল অ্যান্সার করে। তাইলে অ্যাড বটম এর অর্থ কী? আমরা নর্মালভাবে কি জানি? অ্যাড বটম মানে কি? একদম শেষে, মানে আমরা যদি শেষ লাইনে কোনো কিছু লিখি সেটাকে বলা হয় অ্যাড বটম। আমরা কিন্তু এটা নর্মালভাবে জানি, কিন্তু নর্মাল সেন্সটা কি এই ইডিয়াম ফ্রেজে কাজ করে? সেটা করে কি না সেটা আমরা যাচাই করবো এবং ওইটাই শিখবো। ওই শেখার জন্যই আমরা এখানে আসছি। কি বলা আছে দেখো, অল ডিসগাইজ। ডিসগাইজ মানে কি? লুকায়ে থাকা, লুকায়িত অবস্থা। হ্যাঁ, ইন ডিসগাইজ মানে হলো কি? লুকায়িত, লুকায়িত অবস্থায় থাকা। তারপরে কি বলা আছে? অ্যাট দ্য এন্ড মানে একদম শেষে, একদম শেষে বা শেষ লাইনে। সিক্রেটলি মানে হলো কি? গোপনভাবে বা গুপ্ত অবস্থায়, গুপ্তভাবে, গুপ্তভাবে। হ্যাঁ, ইন রিয়েলিটি মানে কি? প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে। হ্যাঁ, তাইলে বলো দেখি কোনটা হবে? এই যে তোমরা যে পরীক্ষা দিয়ে আসো, হ্যাঁ, তখন পরীক্ষাতে গিয়ে বলো ভাইয়া আমি তো কোচিংয়ের দেখে মার্ক দেখে এটা মেশায় দিছি, আমি তো কোচিংও এটা কারেক্ট দিছে, তাইলে আমার অ্যান্সার ভুল হইলো কেন? প্রত্যেকটা প্রশ্নের, বেশিরভাগ প্রশ্নের, মনে করো তোমরা যখন অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবা 100টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 15 থেকে 20টা প্রশ্নে কনফিউজিং এরকম এ হইতে পারে, ডি হইতে পারে, এমন 2টা অপশন থাকবে। তো এই জন্য সবসময় বেস্ট অ্যান্সার করতে হয় যখন 2টা অ্যান্সার থাকে। এই প্রশ্নটার মধ্যেও কিন্তু 2টা অ্যান্সার আছে, কিন্তু তুমি যদি এই 2টার মধ্যে মানে তুমি যদি মনে করো যে কোনো একটা দাগাইলেই তো কারেক্ট না, স্পেসিফিক যেটা হবে ওইটাকেই দাগাইতে হবে, অন্যটা দাগাইলে তুমি নেগেটিভ মার্ক খাবা। এই জন্য আসলে আমরা যখন পরীক্ষা দিয়ে এসে প্রশ্ন মিলাই কোচিং সেন্টারের দেখে, তখন আসলে যে মার্কটা পাই ওই মার্কটা আমরা মেইন পরীক্ষাতে পাই না। হ্যাঁ, এই জন্য বেস্ট অ্যান্সার করতে হবে। তাহলে অ্যাট বটম মানে কি? আমরা জানি সবার শেষে। তাইলে আমরা কি দিব? আমরা দিয়ে আসবো হইলো বি নাম্বার, তাই তো? এটা দিয়ে আসবো না? দেখি বি কে বলছে 31B, 31B, OV 31B। হ্যাঁ, দেখি 31A, 31D সব বলে দিছ। তাইলে আমরা এটা দিয়ে আসবো, কিন্তু যখন তুমি এটা দিয়ে আসবা তখন তোমার মার্ক হবে -0.25। মানে তুমি যখন এই বি নাম্বার দাগায় আসবা, বি নাম্বার যখন দাগায় আসবা তখন সুন্দর করে -0.25 খাড়বা। কারণ অ্যাট বটম মানে কি জানো? শেষে। এটা তুমি নিজে কল্পনা করতেছো যে অ্যাট বটম মানে শেষে তুমি যা লিখবা, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। অ্যাট বটম মানে হলো শেষের দিকে প্রকৃতপক্ষে যে ঘটনাটা ঘটে সেইটা অ্যাট বটমে লেখা হয়। ধরো তুমি একটা পুরো রচনা লিখবা, পুরো একটা তুমি রচনা লিখবা, তা রচনা না, ধরো প্যারাগ্রাফ লিখতেছো। হ্যাঁ, প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটার ধরো প্রথমে এই জায়গাতে কিছু ইন্ট্রোডাকশন লাইন দিলা, পরে হচ্ছে এইখানে কিছু তুমি বিস্তারিত লিখলা। এখন এই ইন্ট্রোডাকশন এবং এই বিস্তারিত এই 2টার বেসিসে মেইন যে কথাটা সেটা তুমি শেষ লাইনে লিখে দিবা, মেইন যে কথাটা সেটা তুমি শেষ লাইনে লিখে দিবা, বা প্রকৃতপক্ষে যা ঘটবে সেই জিনিসটা তুমি লিখে দিবা। তাইলে এই অ্যাট বটম মানে বোঝায় প্রকৃতপক্ষে, ইন রিয়েলি। হ্যাঁ, যে প্রকৃতপক্ষে কোন জিনিসটা ঘটে। তাইলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল ডি। বোঝা গেছে? সো এই জন্য আমাদের বেস্ট অ্যান্সার খুঁজতে হবে। অ্যাট বটম মানে সেই দিকে বোঝায়, বাট এটা কিন্তু অ্যান্সার বেস্ট না। এর থেকেও ভালো অ্যান্সার হইল ডি। তার মানে তুমি যদি ডি না দাও, যদি এটা দাও, তাইলেই তুমি নেগেটিভ মার্ক খেয়ে যাবা। ঠিক আছে? তাইলে 31 মোটামুটি সবাই ভুল অ্যান্সার করছো। এটার অ্যান্সার হইল ডি। এটার অ্যান্সার কি? ইন রিয়েলিটি। ওকে, তাইলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছো। ওকে, এর পরবর্তীতে আসো। এর পরবর্তীতে কি? অ্যাট লো অ্যাপ। হ্যাঁ, অ্যাট লো অ্যাপ। তো লো মানে কি? লো মানে হইল নিচে বা নিম্ন। আর হলো অ্যাপ মানে কি জানো? অ্যাপ মানে হইল মানে স্রোত বোঝায়, স্রোত, স্রোত বা হইল ভাটা। হ্যাঁ, জোয়ার ভাটা যে জিনিসটা, ওইটাকে ইংরেজিতে বলা হয় এব। মনে রাখবে, এটা জোয়ার ভাটা মানে জোয়ার ভাটা। স্পেসিফিক যদি বলা হয় এই এব শব্দের অর্থ হইল ভাটা। ঠিক আছে? তো তাইলে কি? নিম্নর দিকে যে ভাটাটা হয় সেটাকে বলা হয় অ্যাট এ লো অ্যাপ, মানে নিচের দিকে যে ভাটাটা হয়। তাহলে দেখো ইনক্রিজিং মানে কি? ইনক্রিজ মানে কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তারপর ডিক্রিজিং মানে কি? ডিক্রিজিং মানে হইল নিচের দিকে আসা, নিচের দিকে আসা, নিচের দিকে আসা। এখন এই নিচের দিকে আসার মেইন অর্থ কি? নিম্নগামী। এর অর্থ কি? নিম্নগামী, নিম্নগামী। স্টিল মানে ধরো মানে ওই রকম স্টিল হয়ে দাঁড়ায় আছে, কোনো কিছু নড়াচড়া করতেছে না। ইনক্রিজিং ডিক্রিজিং মানে উপরের দিকেও যাচ্ছে নিচের দিকেও যাচ্ছে, এটা কি এমন না? তাইলে অ্যাট দ্য লো অ্যাপ মানে কি হবে? অ্যাট দ্য লো অ্যাপ মানে হইল ডিক্রিজিং। এইটা 32, এটা। তাইলে কি এটা কি ঠিক আছে? বলো, এটা কি ঠিক আছে? এটা ঠিক আছে। তাইলে আমরা এটার অ্যান্সার পাইলাম কি? অ্যান্সার পাইলাম হইল ডিক্রিজিং। তাইলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল বি। ওকে,
ওকে, এরপরের কোশ্চেনটা দেখো, এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখন পারবা, ওই সেমি প্রশ্ন। এখানে বলা হয়েছে যে এই ইডিয়ামটার মানে কি, কি অ্যাট এ লো অ্যাব, আমরা জানি এটা অর্থ হলো নিম্নগামী। তাইলে দেখো তো কি বলা আছে, ইন এ সেফ সিচুয়েশন, এটা কি একটা নিরাপদ সিচুয়েশন। ইন এ পোর স্টেট, এটা কি একটা গরিব স্টেটমেন্ট বা গরিব অবস্থায়। স্টেট মানে কিন্তু সবসময় রাজ্য না, হ্যাঁ, স্টেট মানে কিন্তু সবসময় রাজ্য না, মানে স্টেট মানে বোঝায় অবস্থাও, অবস্থা, হ্যাঁ। কারণ তোমরা যখন দেখবা যে ক্লাইমেট স্টেজ, হ্যাঁ, এরকম যখন থাকে, তার মানে কি এটা কি হচ্ছে আবহাওয়ার রাজ্য না। ক্লাইমেট স্টেজ মানে হলো আবহাওয়ার, মানে ক্লাইমেট স্টেট মানে হলো আবহাওয়ার একটা অবস্থা। তার মানে এটা পোর স্টেট মানে একজন গরিবের অবস্থা বোঝাচ্ছে। তারপরে কি দেখো, ইনক্রিজিং সামথিং অ্যাব্রুপ্টলি, মানে এটা কি অ্যাব্রুপ্টভাবে এটা কি ইনক্রিজ পাওয়া, এটা কি বৃদ্ধি পাওয়া নাকি, কি বলা আছে দেখো, ওয়ান ইনসিডেন্ট হুইচ ইজ অ্যাপারেন্টলি ব্যাড, মানে কোনো একটা ঘটনা যেটা অ্যাপারেন্টলি ধীরে ধীরে খারাপের দিকে যায়। অ্যাপারেন্টলি মানে কি ধীরে ধীরে, আস্তে ধীরে, ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে কোথায় যায়, খারাপের দিকে যায়। তাইলে দেখো অ্যাট লো অ্যাব মানে কি নিম্নগামী। এখন নিম্নগামী মানে কি, ধরো কোনো একটা সিচুয়েশন এমন উপরের দিকে গেলে ভালো, নিচের দিকে আসলে খারাপ, নিচের দিকে আসলে খারাপ। এখন নিচের দিকটা হইলো নিম্নগামী। তাইলে এটা থেকে কী অ্যান্সার হবে বলো তো দেখি, এ বি সি নাকি ডি, এটা বলো তো দেখি, কে পারো, এটা কে পারো। এটা কি হবে বলো, এটা কি হবে, এটা কি হবে, কি বলা আছে, ইনসিডেন্টলি এনি ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা হুইচ ইজ অ্যাপারেন্টলি ব্যাড, যেটা খারাপের দিকে আসে। তাইলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে ডি। যদি তোমরা ডি ডি দাও তাইলে তোমরা এটা ভুল অ্যান্সার দিছো। কেন ভুল অ্যান্সার দিছো জানো, দেখো কি বলা আছে, অ্যাট লো অ্যাব মানে হইলো কি নিম্নগামী। ওকে, এখন দেখো কি বলা আছে, এনি ইনসিডেন্ট হুইচ ইজ অ্যাপারেন্টলি ব্যাড, মানে এনি ইনসিডেন্ট মানে কি জানো, এনি ইনসিডেন্ট মানে যে কোনো একটা ঘটনায়, ইনসিডেন্ট মানে ঘটনা, এনি মানে কি যে কোনো একটা, তাই না, যে কোনো একটা ঘটনা। তুমি যদি খেয়াল করো অ্যাট লো অ্যাব মানে কি নিম্নগামী। এখন দেখো নিম্নগামী যে সিচুয়েশনটা হয়, মানে নিচের দিকের যে সিচুয়েশনটা হয়, এটা কি শুধু একবার হয়, মানে ভাটাটা যেটা হচ্ছে এটা কি শুধু একবার হচ্ছে, একবার হচ্ছে না, এটা যতদিন পানি থাকবে ততদিন হবে, মানে কন্টিনিউয়াসলি এটা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বাট এই ডি নাম্বারটাতে কী বলা আছে, এনি ইনসিডেন্ট মানে যে কোনো একটা ঘটনা, মানে স্পেসিফিক একটা ঘটনা, মানে এটা একবার শুধুমাত্র খারাপের দিকে যাবে, পরে এটা ভালো হইতে পারে। মানে বিষয়টা কি দেখো, এইটা হইলো নিউট্রাল সিচুয়েশন, এই নিউট্রাল সিচুয়েশন থেকে উপরের দিকে গেছে ভালো, আবার নিচের দিকে আসছে খারাপ, আবার এই যে এখান থেকে ধরো এরকম করে আবার উপরের দিকে গেছে। তার মানে এই ডি নাম্বার অপশনটা দ্বারা এই গ্রাফটাকে বোঝায় যে প্রথমে এরকম করে নিউট্রাল থাকবে, ভালো হবে, তারপরে খারাপ হবে। এই যে হুট করে যে খারাপ হইলো, এই সিচুয়েশনটাকে বলা হয় এনি ইনসিডেন্ট। তার মানে এমন যদি কোনো গ্রাফ হয়, সেটাকে শুধুমাত্র সবসময় নিম্ন দিকে থাকতেছে, এই গ্রাফটাকে সবসময় নিম্ন দিকে থাকতেছে না। যেহেতু এটা নিম্ন দিকে থাকতেছে না, তুমি যদি এটা দাও তাহলে এটা ভুল অ্যান্সার হবে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি, এটার কারেক্ট অ্যান্সার হলো বি নাম্বার, ইন পোর স্টেট মানে খারাপ। এটা কি বলা হয়েছে যে একটা গরিবের অবস্থায়। তুমি একটা জিনিস চিন্তা করো, গরিবের অবস্থা, আমরা যদি কাউকে গরিব বলি, গরিব বলি, গরিব বলি, তার অবস্থা কি এমন হয় যে সে মানে হুট করে একদিন 5 লাখ টাকা পাইলো, তারপরে আবার 5 টাকা ইনকাম করলো, এমন কি হয়? এমন কিন্তু হয় না। গরিব কী করে দেখবে 10 টাকা ইনকাম করলে পরের দিন ওর 9 টাকা ব্যয় হয়ে যায়, ওর কাছে সম্বল থাকে 1 টাকা, মানে ওর দিন দিন আরও খারাপ অবস্থা হয়। পৃথিবীতে যারা ধনী তারা বেশি ধনী হয়, যারা গরিব তারা গরিব হইতেই থাকে, হইতেই থাকে। তার মানে এই যে গরিবের যে স্টেট অবস্থা যেটা, সেইটার সাথে লো অ্যাবের মিল আছে। দেখছো মানে কমপ্লেক্সিটি কেমন টাইপের প্রশ্ন। তোমরা যে ওই যে গুচ্ছ হওয়ার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো মনে করো, দেখো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের প্রশ্ন কী লেভেলের কমপ্লেক্স প্রশ্ন করে দিছিল, তাইলে এমন প্রশ্নগুলো কিন্তু আগে আলাদা আলাদা হইতো। তো তোমাদের গুচ্ছ যদি ভেঙে যায় তখন দেখবা এই ধরনের প্রবলেমগুলো, মানে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সো টাফ হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন নিজের মতো করে প্রশ্ন করে, তখন বিশ্ববিদ্যালয়ের মাথায় একটা জিনিস থাকে যে আমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কঠিন, মানে সবাই আমার বিশ্ববিদ্যালয়ে একটা লেভেলে রাখবে, হ্যাঁ। সেই জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে এরকম কমপ্লেক্স প্রশ্ন আগে করতো। সো তাইলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হলো বি। ওকে, তাইলে এটার অ্যান্সার কি বি। তার মানে সবাই তোমরা ভুল অ্যান্সার করছিলা, বুঝতে পারছো? একজন কমেন্ট করছে যে ভাইয়া ডিসিইউ মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স কখন শুরু হবে। তো এইটার কোর্সের একটু তোমাদের আপডেট দিই। এই কোর্সটা হইলো আমরা অলরেডি আমাদের নির্ভর নেক্সটে এই দেখো নিয়ে আসছি।
এটা আমি এখনও কথা বলি নাই। এই যে এই কোর্সটা, এটা হইলো আমরা দ্য লাস্ট হোপ কোর্স নাম দিয়ে দিছি, যে এটা তোমার শেষ হোপ। ঢাকা ইউনিভার্সিটি DCU B ইউনিট দ্য লাস্ট হোপ কোর্স। এই কোর্সের ফি রাখছি আমরা হচ্ছে 1400 টাকা, 1499 টাকা, সরি 1400 না 1500 টাকা, 1499 টাকা। এবং আমরা এটা শুরুর ডেট দিয়ে দিছি হচ্ছে 25 তারিখ, মানে 25 এপ্রিল। কারণ আমরা এটা শেষ সময়ে তোমাদেরকে পড়াবো, মোটামুটি 2 মাসের মতো, 60 দিনের মতো আমরা তোমাদের পড়াবো। তো আমরা যে গুচ্ছের ব্যাচটাতে তোমরা যেটা দেখলা 350 জনের মধ্যে 287 জন চান্স পাইছে, ওদেরকেও আমরা 60 দিন পড়াইছি। তো মোটামুটি আশা করি এটাতেও আমরা 200-300 স্টুডেন্ট পড়াবো এবং তাদেরকেও সেমভাবে, শুধু চান্স নয়, টপ পজিশনে চান্স পাবো। তো এটা আমরা তখন শুরু করে দেবো। বাট ভর্তি তুমি এখন থেকে হইতে পারবা, ভর্তি অলরেডি চালু হয়ে গেছে, ঠিক আছে। এটার ফি হচ্ছে 1499 টাকা। ওকে, তাইলে ব্যাক টু দ্য পড়াশোনা, আমরা পড়াশোনায় চলে আসি। ওকে, তাইলে দেখো পরের প্রশ্নটা। তাইলে এত কমপ্লেক্স প্রশ্ন আমরা সলভ করলাম। ওকে, কি বলা আছে? অ্যাট এ স্ট্রেস। অ্যাট এ স্ট্রেস মানে কি? অ্যাট এ স্ট্রেস শব্দের অর্থ কি জানো? একটানা কোনো কিছু করা, একটানা, একটানা। ওই যে বলে না যে একটানা টেবিলের মধ্যে বসবে অ্যাডমিশন টাইমে, আর পড়বা আর পড়বা, পড়বে আর পড়বা। তো সেই জিনিসটাকে বলা হয় অ্যাট এ স্ট্রেস, মানে বলা হয় হলো একটানা কোনো কিছু করা, মানে বিশ্রামহীন, বিরামহীন, কন্টিনিউয়াসভাবে, আনস্টপেবল, এমন জিনিসগুলোকে বলা হয় হইলো একটানা। তো অ্যাট এ স্ট্রেস একটানাই কেন হইলো? দেখো একটা জিনিস খেয়াল করবা, আমার কাছে রাবার নাই, মনে করো এই জিনিসটা হইলো আমার রাবার। হ্যাঁ, এটা আমার কাছে মনে করো রাবার, এই জিনিসটা হইলো রাবার। এখন আমি যদি এইটাকে টানিয়ে এইরকম করে, ধরো এইরকম করে টানলাম, ধরো আমি চিকন পাবলিক হয়ে গেলাম, হ্যাঁ, এখন এইরকম করে ধরো মোটু পাতলুর মতো এরকম করে টানলাম, টেনে এত দূরে নিয়ে আসলাম। তার মানে এই যে জিনিসটা তুমি টানলা, স্ট্রেস করলা, স্ট্রেসিং করে না, এরকম করে ব্যায়াম করে, স্ট্রেসিং করে, সেই স্ট্রেস করে টানে আনলা, মানে কি একটা নাই তো টানলা। এমনি কি টানছো যে ধরো প্রথমে এরকম করে 1 সেন্টিমিটার আটকায় রাখছো, ওখানে 10 মিনিট থেমে তারপরে আর 1 সেন্টিমিটার টানছো, এমনি কি টানছো না, তুমি একটা না এরকম করে একটা স্বাভাবিক গতিতে টান দিছো। সো এই অ্যাট এ স্ট্রেস মানে এই কথাটা মনে রাখলে তোমার মাথায় থাকবে যে তুমি এটা দ্বারা একটানা বুঝাইতেছো, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলোকে এইভাবে মাথায় রাখবো। তাইলে অ্যাট এ স্ট্রেস, এটা কি কখনো আর ভুলে যাবা? এটা কখনো ভুলে যাওয়া যাবে না। তাইলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো উইথাউট স্টপিং অথবা ব্রেক, মানে উইথাউট স্টপিং অর উইথাউট ব্রেক, মানে একটানা কোনো কিছু করা। তাহলে উপরের আমরা ইয়াগুলা দেখি, এখানে কি বলা আছে দেখো, স্প্যারোডিক। স্প্যারোডিক মানে কি জানো? যে বাদ দিয়ে মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে, স্প্যারোডিক মাঝে মধ্যে এমন জিনিসটাকে বোঝায়, হ্যাঁ, মানে একটানা না, মাঝে মধ্যে, এটাকে বলা হয় স্প্যারোডিক। তারপরে কি বলা আছে দেখো, স্টপিং। স্টপিং মানে হইলো কি থামা, এটা তো তোমরা জানো। প্রেশার মানে তো প্রেশার, গতি। তার মানে এই তিনটার একটাও না। এটার কারেক্ট অ্যান্সার হইলো কি? ডি, উইথাউট স্টপিং অর উইথাউট ব্রেক। তাইলে এটার অ্যান্সার কি? উইথাউট স্টপিং অ্যাট এ স্ট্রেস। তাইলে দেখো ওই প্রশ্নের সাপেক্ষেই আরেকটা প্রশ্ন বরিশাল ইউনিভার্সিটির। আই ক্যান ওয়াক 5 মাইলস। আমি কি করতে পারি? ওয়াক করতে পারি, হাঁটতে পারি। কত মাইল? 5 মাইল। কেমনে? অ্যাট লং লাস্ট, মানে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, লম্বা সময় ধরে। তারপরে কি দেখো, এই যে অ্যাট এ স্ট্রেস। অ্যাট এ স্ট্রেস মানে কি? একটা না। তারপরে দেখো অল অ্যান্ড সানরাই মানে কি? আমরা তো দেখলাম অল অ্যান্ড সানরাই মানে কি? সবাই, মানে যারা আছে। অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে। বিষয়টা কি এমন? তাইলে এটার অ্যান্সার কী হবে? আমরা যদি এই যে অ্যাট এ স্ট্রেস এইটার মানে না জানতাম, তাইলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারতাম না। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো বি। এটার অ্যান্সার কি? বি। কারণ আমি হাঁটতে পারি একটানা 5 কিলোমিটার, এটা দ্বারা এটার অর্থ বোঝায় এমন। ওকে, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো বি। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো বি। এর পরবর্তী প্রশ্নটা দেখো, এটা কে কে অ্যান্সার করতে পারবা সেটা দেখো। কি বলা আছে? দ্য সেল বুকস অ্যাট রাউন্ড রেট। এখানে কি বলা আছে? অ্যাট রাউন্ড রেট। তো এই অ্যাট রাউন্ড রেটের অর্থটা আসলে কি? হিয়ার ইজ এ অ্যাট রাউন্ড রেট, এটার মানে কি? হ্যাঁ, এটাও একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তাহলে দেখো কি বলা হয়েছে, দ্য বুক সেল, হ্যাঁ, দ্য সেল বুক মানে কি বলা হয়েছে, যে এই বিক্রিত বই যেটা আছে এইটা অ্যাট রাউন্ড রেট। অ্যাট রাউন্ড রেট মানে কি? রাউন্ড মানে কি? একটা জিনিস খেয়াল করো তো দেখি, রাউন্ড মানে কি? রাউন্ড মানে হইল গোল, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, রেট মানে কি? রেট মানে হইল দাম। তার মানে এটার অর্থ কী হচ্ছে? এটা গোল দাম, আসলেই গোল দাম। গোল দাম কেমনে দেখো, ধরো তোমার একটা বইয়ের দাম দেওয়া হয়েছে 320 টাকা, 320 টাকা। ওকে, তার মানে এই বইটা তুমি 320 টাকার বাইরে বিক্রি করতে পারবা না, এবং তোমাকে 320 টাকাতেই বিক্রি করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, মানে এই রাউন্ডার বাইরে যাওয়া যাবে না। মনে করো এই রাউন্ডার দাম হইল 320, আর এই যে বড় একটা আমি যদি রাউন্ডে, এটার দাম ধরো
50, হ্যাঁ, এটার দাম মনে করো, এটার দাম মনে করো হইল 350, এটার দাম মনে করো, এই যে আমি এটা দিলাম, এটার দাম মনে করো 350। তার মানে কি এটা রাউন্ডের বাইরে চলে গেল। যেহেতু একটা রাউন্ড রেট বলা হয়েছে, তার মানে এটা একটা ফিক্সড রেট, মানে এই রেটের বাইরে যাওয়া যাবে না। এই যে 320 বললে 320, মানে এই এতটুকুটাকে একটা ফিক্সড এরিয়া ধরে দেওয়া হয়েছে। তাইলে অ্যাট রাউন্ড রেট দ্বারা আমরা কি মনে করবো? অ্যাট রাউন্ড রেট দ্বারা আমরা একটা ফিক্সড মূল্য। তাইলে বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হইল এ। কি বলা আছে? ফিক্সড রেট। ওভার প্রাইস মানে অতিরিক্ত, লো প্রাইস মানে কম দাম, মার্কেট প্রাইস মানে বাজারে যত চলমান যেমন মূল্য থাকে সেটা। তাইলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল এ। ওকে, তাইলে আমরা রাউন্ড রেটকে এভাবে মনে রাখবো। রাউন্ড রেটকে কীভাবে মনে রাখবো? এভাবে মনে রাখবো। হ্যাঁ, তো তোমরা যারা ক্লাস করো রেগুলার, তারা এটাকে শেয়ার করবা, সবাইকে বলবা। কারণ বাংলাদেশের কোনো বই তোমাকে এইভাবে প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন দিতে পারবে না। হ্যাঁ, কারণ এখন পর্যন্ত এগুলো আবিষ্কারই হয়নি। তোমাদেরকে আমি আমার নিজের মতো করে, আমি যেভাবে খেয়াল রাখি, হ্যাঁ, আমি যেভাবে স্টুডেন্টদেরকে খেয়াল রাখার জন্য পড়াই, তাদের সহজ করে দেওয়ার জন্য তোমাদেরকেও সেভাবে পড়াচ্ছি। ওকে, তাহলে এটা গেল এখানকার বিষয়। এরপরে কি দেখো, বিস্ট মানে বিস্ট যতগুলো আছে, মানে পশু পাখিরা। বিস্টেস মানে হলো কি? পশু পাখিরা কী করে? মুভ, মানে চলাচল করে। পশু পাখিরা চলাচল করে ড্যাশ ইন দ্য ফরেস্ট, মানে বনের মধ্যে কী করে? পশু পাখিরা চলাফেরা করে। কিভাবে চলাফেরা করে সেটাই আসলে চাইছে। দেখো কি বলা আছে, অ্যাট লিস্ট মানে কি? শেষে। অ্যাট ফ্রি মানে কি? মুক্ত। অ্যাট লার্জ, অল। বলো দেখে এটা কী হবে? তুমি মানে নর্মাল চেঞ্জ করে দাও, কি হবে? মানে নর্মাল চেঞ্জ না, যদি কেউ পারো তাও দিবা। কি বলা আছে দেখো, বিস্ট মুভ মানে পশু পাখিরা মুভ করে ড্যাশ, কীভাবে? মুক্তভাবে। কোথায়? বনের মধ্যে। তাইলে দেখো তো অর্থ কী হবে? অ্যাট লিস্ট মানে সবশেষে, এটা তো হচ্ছেই না। তারপরে কি দেখো, অ্যাট ফ্রি, অ্যাট লার্জ এবং অল মানে সবাই, এটাও তো হচ্ছে না। তাইলে কোনটা হবে? বি নাকি সি? লার্জ মানে কি? অ্যাট লার্জ মানে কি? অ্যাট লার্জ মানে কি? তোমরা তো জানো যে ভাই লার্জ মানে হইলো বড়, অ্যাট মানেও তো ধরেন ওইটাই বড়ই বুঝাই, তাই না? আর ফ্রি মানে তো মুক্ত। তার মানে আমি দিয়ে আসবো কি? আমি দিয়ে আসবো বি। তার মানে তুমি যখন বি দিবা, তখন তুমি 100% কী করবা? ভুল করে আসবা। কারণ অ্যাট ফ্রি মানে মুক্ত, কিন্তু বেস্ট অ্যান্সার তোমাকে করতে হবে। বেস্ট অ্যান্সার হইলো অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে হইলো একটা বড় জায়গার মধ্যে মুক্তভাবে চলাচল করা। তাইলে বুঝছো? একই প্রশ্ন তুমি 100% কারেক্ট দাগায়া মার্ক খাইলা নেগেটিভ -0.25। বোঝা গেছে? তাইলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল সি। অ্যাট লার্জ মানে বড় একটা জায়গার মধ্যে মুক্তভাবে চলাচল করা। তাইলে এটার এই জায়গাতে তুমি যদি দিয়ে দাও যে দ্য বিস্ট মুভ অ্যাট লার্জ ইন দ্য ফরেস্ট, ঠিক আছে? বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, ঠিক আছে? তাইলে এটার অ্যান্সার কি? 37 নম্বরের অ্যান্সার হইল, এটা পরীক্ষাতে আসতে পারে 3 স্টার। অ্যান্সার হইল অ্যাট লার্জ। বোঝা গেছে? সবাই দিয়ে দিছিলা 20, সবাই দিয়ে দিছিলা বি। হ্যাঁ, একজন সি অ্যান্সার করছিলা, সাজিদা। হ্যাঁ সাজিদা, তুমি হচ্ছে এটার ঠিক অ্যান্সার করছিলা। মানে মোটামুটি হইল, তোমরা উত্তেজিত হবা না। প্রশ্ন কমন মানেই উত্তেজনা, হ্যাঁ, এমন করা যাবে না। এমন করলেই আসলে মহাবিপদ। তাইলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল সি। এটার অ্যান্সার কী ছিল? অ্যাট লার্জ। এটার অ্যান্সার কী ছিল? অ্যাট লার্জ। অ্যাট লার্জ স্বাধীনভাবে, মুক্তভাবে। হ্যাঁ, অ্যাট লার্জ স্বাধীনভাবে, মুক্তভাবে, মানে বড় একটা জায়গায় মুক্তভাবে থাকা, স্বাধীনভাবে থাকা, এটাকে বোঝাই বলে হইল অ্যাট লার্জ। ওকে, তাইলে এটা গেল এখানে। এর পরবর্তীতে আসো। বার্ড ফ্লাই মানে বার্ড কী করে? ওড়াউড়ি করে। কোথায়? অ্যাট লার্জ ইন দ্য স্কাই। দেখছো ওই প্রশ্নটা এখানে। তো এখানে অবশ্যই চাবে যে এই অ্যাট লার্জের এটার কী মানে, না এই ইডিয়ামটার মানে কি? দেখো কি বলা আছে, বিগ, ভেরি বিগ, অনেক বড়। ফ্রিলি, ইন জেনারেল মানে জেনারেলভাবে এটা কি ফ্রি বোঝায়। ভেরি লং, খুবই লম্বা। ব্রড মানে কি? প্রশস্ত খুবই। তাইলে বলো তো দেখি এটা কি হবে? সহজ, প্রশ্ন সহজ এবং অপশনগুলো কাছাকাছি। তাইলে এটা কি হবে বলো? এটা দেখি 38 নম্বর কি পারো তোমরা? 38 নম্বর দেখি, 38 নাম্বার কি হবে বলো? 38-এর কত? মানে অ্যাট লার্জ, এটা তো জানলা। অ্যাট লার্জ মানে হলে কি? মুক্তভাবে কোনো একটা বড় জায়গায়। হ্যাঁ, মানে জেনারেলি, ইন জেনারেলি, যে ফ্রিলি কোনো জিনিস বোঝায় সেটা। তাইলে এটার অ্যান্সার কী হবে?
এটার অ্যান্সার হবে বি। হ্যাঁ, অনেকেই ঠিক অ্যান্সার করছো। ওকে, তাহলে এটার অ্যান্সার বি, বোঝা গেছে। এর পরবর্তীতে আসো, কি বলা আছে, অ্যাট দ্যাশ হি লস হিজ টেম্পার, মানে সে কি করলো, তার টেম্পার লস করলো, মানে মেজাজ হারায় ফেললো। তাইলে দেখো অ্যাট লাস্ট যদি আমরা দিই, লাস্ট মানে কি, অ্যাট লাস্ট শব্দের অর্থ কি, আমরা যদি সবগুলোর আগে অ্যাড বসায় দিই তাইলে হবে অ্যাট লাস্ট মানে কি একদম শেষ পর্যায়ে, শেষ দিকে, হ্যাঁ, বা শেষ দিকে এমন একটা সিচুয়েশন। অ্যাট মর্নিং মানে হইলো সকালে, অ্যাট টাইমস মানে হইলো কি মাঝে মাঝে, অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে। তাহলে বলো তো দেখি এটা কি হবে, অ্যাট টাইমস মানে হইলো মাঝে মাঝে, আবার এটা দ্বারা প্রায়ও হয়, হ্যাঁ, প্রায়শই এমন। তাইলে বলো এটা কি হবে, 39 নাম্বার কি হবে দেখি, 39 নাম্বার হইল, তোমরা যারা বলছো এ তারা সুন্দরভাবে নেগেটিভ মার্ক খাওয়া 0.25, এ নাম্বার একজন বলছো না, এ যারাই বলছো তারা সাজিদা, তারা নেগেটিভ মার্ক খাবা। কেন এ নাম্বার না? অ্যাট লাস্ট মানে কি জানো, অ্যাট লাস্ট সবসময় লাস্ট বোঝায় না। মানে ধরো তুমি এরকম করে করতেছো যে তুমি একটা বই লিখতেছো, হ্যাঁ, এই বইয়ের ধরো একটা পেজ, এইটা একটা পুরো পেজ, এখন এই পেজের তুমি এই যে লাস্টের দিকে লিখতেছো, এটাকে বলা যাবে অ্যাট লাস্ট। তাইলে এই পেজের সাথে একটা মানুষের মেজাজ হারানোর লাস্টের দিকের কোনো সম্ভাবনা আছে না, মানে সম্পর্ক আছে না। মানে মূল কথা হইল এমন কোনো জিনিস দ্বারা তোমাকে এই গ্যাপটা ফিল আপ করতে হবে যেটা টেম্পারের সাথে যায়, অন্য কোনো জিনিসের সাথে যাবে না। তাইলে দেখো তো কি হয়, অ্যাট টাইমস মানে কি মাঝে মাঝে, তুমি এরকম করে বলতে পারো না যে মাঝে মাঝে কি করা হয়, মাঝে মাঝে সে কি করে, তার টেম্পার হারায় ফেলে, তার মেজাজ হারায় ফেলে। তাইলে কি হইল, এটার অ্যান্সার অ্যাট টাইমস। বোঝা গেছে কেন অ্যাট লাস্ট হবে না, কারণ অ্যাট লাস্ট সব জায়গার শেষে বোঝায়। আর এই জায়গাতে অ্যাট টাইমস যদি তুমি দাও, ধরো তুমি একটা পেজ লিখতেছো, এই পেজ লেখার তুমি যদি বলো যে অ্যাট টাইমস আমি মাঝে মাঝে বানান ভুল করি, তোমার কি ওই সেন্টেন্সটা এই পেজের সাথে কোনোভাবে যাবে? ওই সেন্টেন্সটা এইখানে তুমি এর মধ্যে কোনো কিছু দিতে পারবা না। তাইলে যে জিনিসটা শুধুমাত্র স্পেসিফিক একটা জায়গায় ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় বেস্ট অ্যান্সার। তাইলে এখানকার এটার বেস্ট অ্যান্সার কি, অ্যাট টাইমস, মাঝে মাঝে। তাইলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হইল নাম্বার সি। এগুলা একটাও অ্যান্সার না, বোঝা গেছে। তাইলে এটার অ্যান্সার সি, যে অ্যাট টাইমস হি লসেস হিজ টেম্পার। ওকে, তাইলে সুন্দর মতো আমরা এই জিনিসটা বুঝে গেলাম। ওকে, বোঝা গেছে। ওকে, এর পরবর্তীতে আসো, কি বলা আছে, অ্যাট এনি কস্ট। এই যে তোমরা যারা আসো তারা তো বলো যে অ্যাট এনি কস্ট ভাইয়া আমাকে চান্স পাইতেই হবে। হ্যাঁ, অ্যাট এনি কস্ট মানে কি, এটা খুবই সহজ একটা জিনিস, মানে যে কোনো মূল্যে বা যে কোনোভাবেই আমাকে কী করতে হবে, চান্স পাইতে হবে। তাইলে দেখো অ্যাট হেভি কস্ট, খুবই হেভি একটা কস্ট বা খুব বেশি ব্যয়, নাকি অ্যাট এক্সপেন্সিভ ওয়ে, খুবই ওই সেমভাবে, এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল পথে। তারপরে কি দেখো উইথ ফুল স্ট্রেস মানে খুব শক্তি ব্যয় করে, নাকি দেখো আন্ডার এনি সার্কামস্ট্যান্স মানে যে কোনো সিচুয়েশনের মধ্যে। বলো এটা কি হবে দেখি, এটা পারো এটা বলো, কি বলা আছে, মানে বলা হয়েছে অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে, যে কোনোভাবে, মানে যে কোনো সিচুয়েশনের মধ্যেই হোক না কেন, যে কোনো পরিস্থিতির মধ্যেই হোক না কেন, আমাকে কি করতে হবে, আমাকে বুঝছে চান্স পাইতেই হবে, যে কোনো অবস্থায় থাক না কেন আমার। হ্যাঁ, অ্যাট এনি কস্ট মানে এটা বোঝায়। তাইলে দেখো তো দেখি কোনটা অ্যান্সার হবে, এগুলো তো হবেই না, বোঝাই তো আছে। তার মানে অ্যান্সার হইল ডি। অ্যান্সার কি, মানে যে কোনো সার্কামস্ট্যান্সে, যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় আমাকে কী করতে হবে, চান্স পাইতে হবে। বোঝা গেছে। তাইলে এটার অ্যান্সার হইল কি ডি। ওকে, এরপরে আসো, এরপরে কি বলা আছে, অ্যাট স্টোনস থ্রো মানে কি, তোমরা নর্মালভাবে আগে মানে করবা। স্টোন মানে কি জানো, পাথর। থ্রো মানে হইল কি নিক্ষেপ করা, ঠিক আছে। তার মানে অ্যাট স্টোনস থ্রো মানে পাথর নিক্ষেপ করা। এখন একটা জিনিস মনে করো, ধরো এত বড় একটা পাথর, হ্যাঁ 1 কেজি একটা পাথর তোমাকে বললো তুমি নিক্ষেপ করো, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিক্ষেপ করলা, পাথরটা কত দূর যাবে, হাইস্ট যদি তুমি নিয়ে যাইতে পারো 25 মিটার, 30 মিটারের বেশি নিয়ে যাইতে পারবা না। হ্যাঁ, 30 মিটার হাইস্টে 1 কেজি পাথর নিয়ে যাইতে পারবা না।
বা ধরো তুমি যদি ছোটো পাথরও মেরে দাও, তোমার কি 100 মিটার বা ধরো হাইস্ট 150 মিটার তুমি নিয়ে গেলা, এর বাইরে কি নিয়ে যেতে পারবা না। তো এই স্টোনস থ্রো এটা কোন সেন্টেন্সে ব্যবহার হয় জানো? যে আমার বাড়ি এবং আমার বন্ধুর বাড়ির যে দূরত্বটা, এটা একটা পাথর নিক্ষেপ করার দূরত্বের সমান, মানে খুবই কাছাকাছি অবস্থান যখন বোঝানো হয় তখন ওইটাকে বলা হয় অ্যাট স্টোনস থ্রো। তাইলে দেখো তো দেখি ওইটা অনুসারে অ্যান্সার কী আসে। কি বলা আছে দেখো, ইউনিট অফ ওয়েট, একটা ওজন মাপার ইউনিটকে বোঝায়। টু স্ট্রাইক, স্ট্রাইক মানে কি, ধরো স্ট্রাইক করা, ধর্মঘট করাকে বোঝায়। এ গেম, একটা খেলা, মানে পাথর নিক্ষেপ একটা খেলা, এটাকে বোঝায়। নাকি ডি নাম্বার কি বলা আছে, অ্যাট এ শর্ট ডিস্টেন্স, একটা খুব ছোট দূরত্ব বোঝায়। তাইলে আমরা কিছুক্ষণ আগেই যেহেতু দেখলাম পাথর নিক্ষেপ করা মানে কি, আমার বাড়ি এবং আমার বন্ধুর বাড়ির দূরত্ব মাপার, মানে খুবই শর্টকাট, মানে আমার পাশের বাড়ি আমার বন্ধুর বাড়ি, এই জিনিসটা যেহেতু বোঝায় শর্ট একটা ডিস্টেন্স, যার কারণে এই অ্যাট এ শর্ট ডিস্টেন্স এটা দ্বারা অ্যাট এ স্টোনস থ্রো এই বাগধারাটাকে বোঝানো হয়। তাইলে অ্যাট এ স্টোনস থ্রো এটাই কখনো ভুলে যাবা, এটা কখনো ভুলে যাওয়া যাবে না। এটা কি করা যাবে না, এটা কখনোই ভুলে যাওয়া যাবে না। তাইলে 41-এর অ্যান্সার কি, 41-এর অ্যান্সার হলো ডি। ওকে, এর পরবর্তীতে দেখো, ইউ আর নট ড্যাশ গুড ম্যান। মানে এখানে বলা হয়েছে যে তুমি আসলে কি নয়, ভালো মানুষ নয়। তাইলে দেখো এখানে কি বলা আছে, ইউ আর নট অ্যাট অল, মানে তুমি কি সম্পূর্ণরূপে ভালো মানুষ নয়, নাকি বলে অ্যাজ লং অ্যাজ, মানে তুমি এবং ভালো মানুষ নয়। অ্যাট ওয়ান্স, মানে একদা তুমি ভালো মানুষ নয়। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং তুমি ভালো মানুষ নয়। তাইলে এটা অ্যান্সার কী হবে বলো, ইউ আর নট অ্যাট অল। অ্যাট অল মানে কি জানো, অ্যাট অল মানে ধরো অল মানে কি, এটাকে এইভাবে মনে রাখবা। ধরো এই যে একটা পুরো জায়গা, ধরো এটা একটা পুরো জায়গা, এই জায়গাটার মধ্যে ছোট্ট একটা জায়গা, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, তোমরা ইউজ অফ প্রিপোজিশনে পড়ছো না, যে এই যে যখন আমরা কি করি ছোট জায়গাগুলোতে থাকি বা কোনো একটা ছোট জায়গা বুঝাই, তখন সেটাতে কি বসে অ্যাট, আর এই যে বড় জায়গা সেটাতে কি বসে ইন। হ্যাঁ, যে আই লিভ ইন ঢাকা অ্যাট মোহাম্মদপুর, ঠিক আছে। তাইলে কি হইলো, এই যে অ্যাট মানে ছোট জায়গা বোঝায়। আর এই সেন্সটা যদি তুমি অ্যাট অলের মধ্যে খাটাও, দেখো তো এই পুরো জায়গাটাকে আমরা একটা কি বলতে পারি, এটাকে বলতে পারি একটা অল। এই অলের মধ্যে ছোট্ট একটা জায়গা, এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি অ্যাট। তার মানে কি, মানে ইউ আর নট অ্যাট অল এ গুড ম্যান, মানে তুমি সম্পূর্ণরূপে কি নয়, একটা ভালো মানুষ নয়। মানে এটা দ্বারা বোঝায় যে তুমি প্রায় সম্পূর্ণ এমন না, মানে তুমি বোঝায় যে অ্যাট অল মানে তুমি কি পুরোপুরি, মানে একটা দেখো কেমন, যে এই যে অলের মধ্যে একটা অ্যাট, তার মানে কি এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে ইউ আর নট অ্যাট অল এ গুড ম্যান, মানে তুমি একটা এটার মধ্যে ভালো মানুষ নয়, পুরোপুরি পুরোদমে ভালো মানুষ নয়, মানে সম্পূর্ণ অংশের মধ্যে, মানে তোমার মানে মানে ব্যাপারটা কেমন, যে ধরো এইটা পুরোটা একটা মানুষ, এই মানুষের মধ্যে এইটা পুরোটা একটা মানুষ, এই মানুষের মধ্যে এই সবগুলাই ভালো দিক, বাট এই এতটুকু খারাপ দিক আছে, এতটুকু খারাপ দিক আছে। তার মানে অ্যাট অল দ্বারা এই জিনিসটাকে বোঝাচ্ছে যে তুমি আসলে পুরোপুরি ভালো মানুষ নয়, তুমি ভালো মানুষ ওকে, বাট তুমি পুরোপুরি ভালো মানুষ নয়, ঠিক আছে। তাইলে এটা দ্বারা কী হবে, এটা দ্বারা হবে হইলো নাম্বার এ, 42-এর এ। বোঝা গেছে, ঠিক আছে। তাহলে অ্যাট অল মানে কি পুরোপুরি, বা এরকমও বলতে পারো যে তুমি পুরোপুরি না বলে এটাকে এভাবে বলতে পারো যে তুমি মোটেই ভালো মানুষ নয়, অথবা তুমি বলতে পারো যে তুমি আদৌ কি ভালো মানুষ। হ্যাঁ, যে ইউ আর নট এটার মিনিংটা এভাবে হইতে পারে, ইউ আর নট অ্যাট অল এ গুড ম্যান, মানে তুমি কি আদৌ ভালো মানুষ, মানে তুমি তো পুরোপুরি ভালো মানুষ নয়। তাহলে বিষয় হলে একটা, তারপরে এটা দ্বারা মনে করো লিখতে পারো আদৌ, আদৌ, তারপরে ধরো পুরোপুরি, পুরোপুরি দিয়ে পুরোপুরি এটা দিয়ে হইলেও একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তাইলে এটা দ্বারা কি বোঝায় আমরা বুঝে গেলাম। ওকে, এর পরবর্তী কোশ্চেনে আসো। কি বলা আছে দেখো, অ্যাট দ্য আউটসেট। অ্যাট দ্য আউটসেট মানে কি, খুবই চমৎকার একটা জিনিস। আউটসেট মানে কি জানো, যে কোনো একটা সেট থেকে, ধরো এটা একটা সেট, এটা কোনো একটা সেট, ধরো এটা একটা ডিম, এটা একটা ডিম, এটা একটা ডিম, এটা একটা ডিম, মানে 4টা ডিমে এক হালির একটা সেট। এখন এই সেটটা থেকে তুমি যদি বের হয়ে যাইতে চাও, তার মানে কি শুরুতেই এইটাকে তোমাকে বের করতে হবে।
ধরো ডিম এইভাবে সাজানো আছে, এটা ধরো একটা মগ বা একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে এখানে একটা ডিম, এইখানে একটা ডিম, এখানে একটা ডিম, এইটা। তো এই ডিমটাকে ধরো প্রথমে বের করতে হবে। বের করা মানে কি? বের করা মানে হলো কি আউট করে দেওয়া, মানে কোনো একটা সেট থেকে কোনো একটা জিনিস তুমি আউট করে দিচ্ছ। তার মানে কি শুরুর যে ডিমটা আছে, এই যে এই ডিমটা, এইটাকে প্রথমে তোমাকে কি করতে হবে? বের করে ফেলতে হবে। তার মানে আমরা অ্যাট আউটসেট, এই আউটসেট শব্দটা দ্বারা মনে করব যে শুরুর যে জিনিসটা থাকে সেটাকে বের করতে হয়। তার মানে অ্যাট আউটসেট মানে হলো কি বিগিনিং বা শুরুতে। তাহলে যদি বিগিনিং হয় তার অ্যান্সার কি? অ্যান্সার হইলো এ। বোঝা গেছে? তাহলে আমরা এইগুলোকে এইভাবে মনে রাখবো, এগুলার টেকনিকগুলো জেনে রাখবো, তাইলে আমাদের মাথায় সবসময় এগুলো থাকবে, মুখস্থ করতে হবে না। তারপরে কি দেখো অ্যাট ওয়ান গো, অ্যাট ওয়ান গো মানে কি? অ্যাট ওয়ান গো মানে কি? কী বলা আছে দেখো, অ্যাট দ্য টাইম অফ গো, আমার যাওয়ার সময়, অ্যাট ওয়ান অ্যাটেম মানে এক চেষ্টায়, সিমুলটেনিয়াসলি মানে একদম ক্রমান্বয়ে আটকে না করে, অ্যাট ওয়ান্স মানে এটাকে অ্যাট ওয়ান্স বোঝায় কিনা? তাহলে বলতো দেখি এটা কেউ পারো কিনা, অ্যাট ওয়ান গো, দেখি এটা কেউ পারো কিনা। অ্যাট ওয়ান গো মানে কি? অ্যাট ওয়ান গো, হ্যাঁ, মানে ব্যাপারটা কি, ধরো এইটা একটা বিন্দু, এটা হলো পুরো একটা রাস্তা। ওকে, তোমাকে কেউ বললো তোমাকে অ্যাট ওয়ান গো মানে এটা শুধুমাত্র একবারের প্রচেষ্টায়, হ্যাঁ, তোমাকে যাইতে হবে। মানে একবার অ্যাটেম্প করে এই জায়গা থেকে এই জায়গা, ধরো এটা 1 কিলোমিটার রাস্তা, তোমাকে বলা হয়েছে যে তোমাকে এক দৌড়ে এখানে যাইতে হবে, আটকাটকি করা যাবে না, মানে তোমাকে ওয়ান অ্যাটেম্পটে এটাকে যাইতে হবে। তো এই যে অ্যাট ওয়ান গো মানে কি? এটা একবার, মানে একটা চেষ্টায় তোমার এই রাস্তাটা ফিল আপ করতে হবে। তাইলে এই অ্যাট ওয়ান গো দ্বারা বোঝাই হইল অ্যাট ওয়ান অ্যাটেম্প, মানে এক প্রচেষ্টায়। তাইলে এই অ্যাট ওয়ান গো শব্দের অর্থ হইল কি জানো? এক প্রচেষ্টা, এক প্রচেষ্টায়, এক প্রচেষ্টা। তাহলে এটার অ্যান্সার অনুসারে কি হবে? বি, অ্যাট ওয়ান গো। অ্যাট ওয়ান গো শব্দের অর্থ হইল অ্যাট ওয়ান অ্যাটেম্প, মানে এক প্রচেষ্টায়, এক চেষ্টায় তোমার এই কাজটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের এখানকার বিষয়। এর পরবর্তীতে আসো, দ্য থিপ ওয়াজ কট অ্যাট, মানে কি বলা হয়েছে? কট অ্যাট কেমনে? হ্যাঁ, কি বলা হয়েছে? এইটা দেখো অনেকেই ভুল করে, হ্যাঁ, এটা কুমিল্লা ইউনিভার্সিটির একটা প্রশ্ন। দ্য থিপ ওয়াজ কট অ্যাট, মানে থিপকে ধরা হয়েছে কট অ্যাট, এটা কীভাবে? অ্যাট লিস্ট, মানে অ্যাট লিস্ট অবশেষে সে ধরা পড়ে গেছে। অ্যাট লার্জ, মানে অ্যাট লার্জ মানে কি? মোটেই বা পুরোপুরি সে ধরা পড়ে গেছে। অ্যাট লেন্থ, আর অ্যাট হোম, অ্যাট হোম মানে হইল কি? দক্ষ। অ্যাট লেন্থ মানে কি জানো? অ্যাট লেন্থ, অ্যাট লেন্থ মানেও কি জানো? অ্যাট লেন্থ মানে হইল অবশেষে, মানে ফাইনালি। অ্যাট লেন্থ মানে হইল কি জানো? ফাইনালি, ফাইনালি। এবং এইখানে অ্যাটলিস্টটা সবাই দিয়ে দেয়, যে অ্যাটলিস্ট চোরটা ধরা পড়ছে। আমরা যে বলি না যে অ্যাটলিস্ট আমরা চোরটাকে ধরতে পারছি, অ্যাটলিস্ট সে মার খাওয়ার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু আমরা যে সেন্টেন্সটা বলি এটা একটা ভুল সেন্টেন্স বলি। অ্যাটলিস্ট যখন আমরা এরকম করে বলি তখন ওইটা সিচুয়েশন অনুসারে ভুল হয়। হ্যাঁ, ওইটার থেকে বেটার সেন্টেন্স বা বেস্ট অ্যান্সার হবে হইলো অ্যাট লেন্থ। অ্যাট লেন্থ মানে ফাইনালি। এখন অ্যাট লেন্থ ফাইনালি এটাকে কীভাবে মনে রাখা যায় জানো? ধরো তুমি ক্রিকেট খেলতেছো, হ্যাঁ, ধরো এটা ক্রিকেট একটা পিচ, হ্যাঁ, এটা ক্রিকেট একটা পিচ, এইখান থেকে আছে বোলার, হ্যাঁ, এইখানে বোলার মানে যে বল করবে সে এইখান থেকে দৌড়াবে। এটা হইলো মনে করো দৌড়ের একটা জায়গা, এইটা হইলো ব্যাটিং পিচ এবং এগুলো স্ট্যাম্প, হ্যাঁ, এইখানে ধরো ব্যাটসম্যান এইখানে আছে, এটা হইলো রানারের ফিনিশ লাইন, হ্যাঁ, এইটা ধরো এখানকার বলিংয়ের ফিনিশ লাইন। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো জাসপ্রীত বুমরা বল করতেছে, করার পরে প্রত্যেকটা বল এই যে এইটা ধরো ওয়াইড লেন্থের একটা দাগ এইখানে মেরে দিচ্ছে, মানে ইয়র্কার মেরে দিচ্ছে, তারপরে ধরো এই যে শর্ট বাউন্সার মেরে দিচ্ছে, তারপরে ধরো তোমার পায়ে মেরে দিচ্ছে, গুড লেন্থে বল মেরে দিচ্ছে। তো এই অ্যাট লেন্থ মানে কি জানো? অ্যাট লেন্থ মানে হইলো যে ফাইনালি তুমি একটা গুড লেন্থে বল পেয়ে গেছো, মানে এইখান থেকে তুমি ব্যাটসম্যান এইটাকে মেরে দিয়ে ছক্কা মেরে দিচ্ছে এইখান থেকে, ঠিক আছে, এই পাশ থেকে মেরে দিচ্ছে, এই সাইডে লং অফ বা লং অনের দিকে গিয়ে 6 হয়ে গেছে। তাইলে অ্যাট লেন্থ মানে কি? তুমি এরকম করে বলতে পারো যে অ্যাট লেন্থ মানে ওই যে বলে না যে বল লেন্থে পড়ছে কিনা, তোমরা যখন ক্রিকেট খেলো বলে না যে বল লেন্থে পড়ছে কিনা, তো ওই লেন্থ জিনিসটাকে বোঝানো হয় যে এটা তোমার অবশেষে ফাইনালি চলে আসছে, তোমার লাইনে চলে আসছে। তাইলে অ্যাট লেন্থ দ্বারা বোঝানো হয়, অ্যাট লেন্থ দ্বারা বোঝানো হয়, অ্যাট লেন্থ দ্বারা বোঝানো হয় যে ফাইনালি তোমার লেন্থে চলে আসছে, অবশেষে তোমার লেন্থে চলে আসছে। তাইলে দ্য থিপ ওয়াজ কট অ্যাট লেন্থ, এটার অ্যান্সার হইল সি। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল সি। বোঝা গেছে এটা জিনিস কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে বোঝা গেছে? তার মানে অ্যাট লেন্থ মানে আমরা বুঝবো ফাইনালি বা অবশেষে, তাইলে এটার অ্যান্সার সি। ওকে,
তাইলে দেখছো কেন আসলে নেগেটিভ মার্ক আসে, কেন নেগেটিভ মার্ক আসে, এই কারণেই নেগেটিভ মার্ক আসে। তারপরে কি বলা আছে, হিজ অনার ইজ নাও ড্যাশ, হিজ অনার ইজ নাও ড্যাশ অ্যাট ডট ডট ডট। তাহলে দেখো অ্যাট হোম মানে কি, অ্যাট হোম মানে হইল কি দক্ষ, মানে তার হইল অনার মানে কি সম্মান, হ্যাঁ তার সম্মান কি এখন দক্ষ হয়ে আছে। তারপরে কি দেওয়া আছে, অ্যাট লার্জ মানে কি একটা বড়োর মধ্যে জায়গা এমন সিচুয়েশনে আছে, নাকি বলা আছে অ্যাট ডেঞ্জার মানে কি, ডেঞ্জার মানে কি বিপদগ্রস্ত হয়ে যাওয়া। অ্যাট স্ট্যাক, অ্যাট স্ট্যাক মানেও হইল বিপদগ্রস্ত হয়ে যাওয়া। তাইলে দেখো তো দেখি অ্যাট ডেঞ্জার দিলে ভালো হবে নাকি অ্যাট স্ট্যাক দিলে ভালো হবে। অ্যাট ডেঞ্জার মানে কি, অ্যাট ডেঞ্জার মানে বিপদ, হ্যাঁ মানে শুধুমাত্র বিপদ। আর অ্যাট স্ট্যাক মানে হইল বিপদের মধ্যে পড়ে যাওয়া। তাইলে বলো তো দেখি এটা সি অ্যান্সার হবে নাকি ডি অ্যান্সার হবে, বলো এটা কি হবে। অ্যাট স্ট্যাক মানে বিপদের মধ্যে পড়ে যাওয়া, মানে তুমি একদম একটা ডিরেক্ট সংকটের মধ্যে পড়ে গেছো, সংকটাপন্ন, সংকটাপন্ন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছো। তাহলে বলো তো দেখি যে তার সম্মানটা বিপদে আছে নাকি একদম সংকটাপন্ন হয়ে গেছে, কোনটা দিলে সবচাইতে বেস্ট অ্যান্সার হবে, সি নাকি ডি, সি নাকি ডি। সেন্স খাটাও, মানে তুমি মনে করো কোনটা দিলে সবচাইতে বেস্ট হবে, দুইটাই এখানে অ্যান্সার, কিন্তু তুমি যদি বেস্ট অ্যান্সার না করতে পারো তুমি নেগেটিভ মার্ক খাবা। তাইলে এখানে হবে কি, এখানে হবে দেখি তোমরা পারো কি না, 46C না 46C হবে না, 46C দিলে তুমি নেগেটিভ মার্ক খাবা। এটার অ্যান্সার হবে হলো ডি, অ্যাট এ স্ট্যাক মানে সংকটাপন্ন, মানে মানে তোমাকে যদি এরকম করে সেন্টেন্সটা দেওয়া হয়, হিজ অনার ইজ নাও অ্যাট এ স্ট্যাক মানে তার সম্মান এখন বিপদ, এখন বিপদ এমন হয়ে গেল, সেন্টেন্সটা এমন হয়ে গেল, এটা কি ঠিক নাকি তার সম্মান, সম্মান এখন সংকটাপন্ন, সংকটাপন্ন কোনটা ঠিক মনে হচ্ছে, অবশ্যই দ্বিতীয় সেন্টেন্সটা। তাইলে যেহেতু দ্বিতীয় সেন্টেন্সটা এর কারণে অ্যান্সার হইল ডি, বোঝা গেছে, এভাবে এটার অ্যান্সার করতে হবে। এর পরবর্তী অ্যান্সারে আসো, এর পরবর্তী প্রশ্নে আসো, কি বলা আছে দেখো, হিজ লাইফ ইজ অ্যাট এ স্ট্যাক মানে তার লাইফ হইল স্ট্যাকের মধ্যে পড়ে গেছে, সংকটাপন্ন অবস্থা হয়ে গেছে। তাহলে দেখো কি বলা আছে, ফ্রি ফ্রম ডেঞ্জার বিপদ থেকে মুক্ত হয়ে গেছে, ইনডেঞ্জার্ড মানে কি বিপদগ্রস্ত অবস্থা, ইনডেঞ্জার্ড মানে তুমি একদম বিপদের মধ্যে পড়ে গেছে এমন, টু বি ডমড মানে এটা কি ডম্বের মতো হয়ে গেছে, আউট অফ ডেঞ্জার ডেঞ্জার থেকে বিপদ হয়ে গেছে না, তার মানে এগুলো একটাও হচ্ছে না, তার মানে এটা অ্যান্সার কি বি, ইনডেঞ্জারেড একদম পুরোপুরি বিপদগ্রস্ত। হ্যাঁ লাইফ ইজ অ্যাট এ স্ট্যাক এর মানে হইলো তার জীবনে একদম সংকটাপন্ন, তার মানে ইনডেঞ্জারেড মানে কি অলরেডি এটা বিপদের মধ্যে পড়ে গেছে এমন সিচুয়েশন। তাহলে এটা হইলো কি বি অ্যান্সার। ওকে, এর পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি কি বলা আছে, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস ইটস বেয়ার মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ এটা মানে হলো এটা। তাহলে দেখো এটা তো খুবই ইজি হবে, এভিল ক্যান নেভার ডিসগাইজড মানে এটা লুকায়িত থাকে, এভিল ক্যান নেভার কখনো সে লুকায়িত থাকবে না, এটা তো কখনোই হচ্ছে না যে শয়তান কখনো লুকায়িত থাকবে না। অনলি এ ফুল মানে একজন ফুল মানে কি বোকা, হ্যাঁ উড লুক ফর অ্যাপেলস মানে কি অ্যাপেলস ইন পার ট্রি, এটা কি হয় যে একটা বোকা যে হচ্ছে মানে পেয়ার ট্রির নিচে অ্যাপেল খুঁজতেছে, এটা কি বোঝায়, এটা কখনোই হবে না। ফ্লাওয়ার ডাজেন্ট গিভ এ কারেক্ট ইমপ্রেশন মানে একটা ফুল যেটা কখনো ভালো ইমপ্রেশন দেয় না, অদ্ভুত লাইন লিখে দিছে। হ্যাঁ তাইলে এটার অ্যান্সার কী হবে এটাই, হ্যাঁ এটার অ্যান্সার কী হবে ডি নাম্বার। কী বলা আছে, এ পারসন ইজ নোন বাই হিজ অর হার, হিজ অর এটা অর হার ডিডস মানে হলো কর্ম মানে মানুষ জীবনে যে কাজগুলা করে সেগুলা কাজ বা হইল কি কর্ম। ওকে তাহলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হইল ডি। হ্যাঁ যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ তো এই জিনিসটা বোঝায় যে মানুষ তোমার পরিচয়টা হবে তোমার কিভাবে, তোমার কর্মের মধ্য দিয়ে। হ্যাঁ তো এই নীতিটাই না আমরা হচ্ছে নির্ভরে ফলো করি। তোমরা দেখবা যে আমরা আসলে প্রমোশন ওইভাবে করি না, আমাদের প্ল্যাটফর্ম বেস্ট, আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হও, আমি কোনো দিন এগুলো বলি না। কেন বলি না, কারণ আমার প্ল্যাটফর্ম যদি বেস্টই হয় অবশ্যই রেগুলার ভালো করবে, আস্তে ধীরে 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 ভালো করবে। হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা আরও ফিউচারে অনেক ভালো করব, এই বছরও আমরা অনেক ভালো করছি এবং নেক্সট ইয়ারগুলোতে আরও টপ লেভেলে ভালো করব। ওকে তো এটা গেল এখানকার বিষয়। এর পরবর্তীতে আসে দেখো কি বলা আছে, বিসিএসের প্রশ্ন, অ্যাট ড্যাগার্স ডন এটা মানে হইলো কি, ড্যাগার্স ডন মানে হইলো কি দা গুমরার একটা সম্পর্ক বোঝায়। হ্যাঁ তাহলে দেখো তো কি বলা আছে, টু বি ইন এ স্টেট অফ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানে একটা
বোঝার মতো ক্ষমতা, দুইজন দুইজনকে বোঝে। যার মধ্যে দা কুমড়া সম্পর্ক, তারা কি কখনো দুইজন দুইজনকে বোঝে? কখনোই বোঝে না। টু বি ইন এ স্টেট অফ হস্টিলিটি, মানে কোনো একটা অবস্থা যেটা কি হস্টিলিটি, মানে একদম শত্রুভাবাপন্ন, ফাইট করা, এনিমি মানে একদম শত্রুতা, আনফ্রেন্ডলি, অবন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হবে বি। বাকিগুলো দেখারই প্রয়োজন নাই, যে ভালো বন্ধুত্বের সম্পর্ক, স্ট্যান্ড স্টিল মানে কোনো সম্পর্ক না, একদম দৃঢ়ভাবে দাঁড়ায় আছে এমন, তো এমন কোনো কিছু না। তার মানে দা কুমড়ার সম্পর্ক তারা বোঝায় যে একটা খুবই হস্টাইল সম্পর্ক, খুবই ফাইট করার মতো সম্পর্ক, খুবই এনিমোসিটির মতো একটা সম্পর্ক, খুবই আনফ্রেন্ডলি একটা সম্পর্ক। তাহলে এটার অ্যান্সার হলো বি। ওকে, তারপরের প্রশ্নটা কি দেখো, এটা কি বলা আছে? দ্য উইনার উইল বি সিলেক্টেড অ্যাট র্যান্ডম। তাহলে এই যে অ্যাট র্যান্ডম, র্যান্ডম মানে কি? র্যান্ডম মানে হইলো এলোমেলোভাবে। তাহলে অ্যাট র্যান্ডম মানে কি হবে বলো তো দেখি? অ্যাট র্যান্ডম মানে কি হবে? অ্যাট র্যান্ডম মানে তো আমরা কি জানি? অ্যাট র্যান্ডম মানে হলে এলোমেলোভাবে, এলোমেলোভাবে। তাহলে দেখো তো দেখি, এলোমেলোভাবে নিচের কোনটার সাথে যায়? বাই ইন্টারভিউ করে, মানে ধরো উইনার উইল বি সিলেক্টেড এলোমেলোভাবে, মানে 100 জন ধরো এখানে পার্টিসিপেন্ট আছে, হ্যাঁ, সেই 100 জন পার্টিসিপেন্টের মধ্যে একজনকে উইনার ঘোষণা করা হবে। তার মানে নিশ্চয়ই একটা লটারি করা হবে। লটারি করা হইলে এলোমেলোভাবে যার নাম উঠবে সেই এখান থেকে সিলেক্টেড। তাইলে দেখো বাই টেস্ট করার মাধ্যমে এটা হইতে পারে, আমরা এখানে রাখি বাই চান্স। এই যে বাই চান্স মানে কপাল গুনে। তারপরে কি দেখো, বাই কম্পিটিশন, প্রতিযোগিতা করে না। তারপরে এটা তো হবেই না, এটা হবে না। এই দুইটার মধ্যে আমাদের বেস্ট অ্যান্সার খুঁজতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, টেস্টিং মানে কি জানো? টেস্টিং মানে হইল যে খুব কম সংখ্যক জিনিস এবং এগুলো প্রেডিক্ট করা যায়, টেস্ট করা যায়, হ্যাঁ, যেটা তুমি আগে থেকে রেজাল্ট প্রেডিক্ট করতে পারবা যে এটার হয় এটা উঠবে, না হয় এটা উঠবে। এটাকে বলা হয় টেস্টিং। ধরো টেস্টিং হয় এ আর বি এর মধ্যে, হয় এ উঠবে না হয় বি উঠবে, এটাকে বলা হয় টেস্টিং। যখন তুমি এইরকম করে বলবা যে 1 থেকে 100-র মধ্যে তুমি টেস্টিং করো, তখন কিন্তু তোমাকে 1 আর 2-এর টেস্টিং করতে হবে, 2 আর 3-এর এইভাবে। কিন্তু এইখানে উইনার যখন সিলেক্ট করা হচ্ছে তখন কি এভাবে করা হচ্ছে? 2 জন করে একজন নিয়ে এরকম করে প্রথমে 50 সেট, সেই 50-কে 25 সেট, 25-কে 12.5 সেট, 12.5-কে 5.5, 6.5 সেট, এমন কি করা হচ্ছে না? এমন কিন্তু করা হচ্ছে না। তার মানে এই জায়গা থেকে অ্যান্সার হবে সি, বাই চান্স, মানে কপাল গুনে যার নাম উঠবে সেটাকেই বলা হবে এলোমেলোভাবে কোনো কিছু হওয়া। তাইলে এটার 50 নম্বরের অ্যান্সার কি? 50 নম্বরের অ্যান্সার হইল সি। ঠিক আছে, তাইলে এটাকে বলা হয় কি? অ্যাট র্যান্ডম বা বাই চান্স। তাইলে এটার অ্যান্সার হইল সি। বোঝা গেছে? তাইলে আজকের আমাদের 25টা ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস সুন্দর করে শেষ হয়ে গেল। আমরা দেখো 50টা বিগত সালে আসা প্রশ্ন সলভ করে ফেললাম। তো আমাদের এইভাবে রেগুলার ক্লাসগুলো করলে তোমাদের 775টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং তোমরা চমৎকারভাবে একদম সুন্দরভাবে এই জিনিসটা করতে পারবা। তো আমাদের যে সেকেন্ড টাইম কোর্স 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে। তো এইটার জন্য একটা মজার ছাড় আছে। সেই ছাড়টা কি, আমরা তোমাদেরকে টোটাল 2000 টাকায় এই পুরো ব্যাচটার অ্যাক্সেস দিচ্ছি। মানে আমাদের ফি যে 3100 টাকা ছিল, সেই 3100 টাকা বাদ এখন শুধুমাত্র 2000 টাকায় তোমরা ভর্তি হইতে পারবে। আমি তোমাকে গ্যারান্টি দিব, বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম ওপেন চ্যালেঞ্জ আমরা যতগুলা সুবিধা দিচ্ছি, এই সুবিধা সহ তোমাকে 2000 টাকায় পড়াবে ইম্পসিবল। ঠিক আছে, আমাদের রেকর্ড ক্লাসগুলো কই থাকে? আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেটাতে থাকে। আমাদের এক্সামের জন্য আলাদা ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটাতে আসার পরে এই যে এইখানে দেখো তোমাদের একটা কোর্স আছে, ওইটার মধ্যে আমাদের যত লাইভ ক্লাসগুলো হবে, এই যে সেকেন্ড টাইম নকআউট ব্যাচ, তোমাদের ব্যাচের নাম হইলো নকআউট ব্যাচ। এই ব্যাচটাতে তোমরা ভর্তি হইলে এইখানেই সবগুলা ক্লাস রেকর্ডেড থাকবে, যেগুলো লাইভে হবে। আমাদের ক্লাসগুলো লাইভে গুগল মিটের মাধ্যমে হয়, সেগুলো তো পাবা। তারপরে দেখো এই যে নির্ভরের যে এক্সাম সার্ভার আছে, মানে শুধুমাত্র ভার্সিটি খকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথম এটাই এক্সাম সার্ভার নির্ভর.টেট। এই নির্ভর.টেটে দেখো তোমরা সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবা। এই ব্যাচে যারাই থাকবো সব কিছুর অ্যাক্সেস। আমাদের এই যে এইখানে যে এই বছরের ফিচারটা আসতেছে স্টাডি, এইটা পৃথিবীর কোনো ওয়েবসাইটে নাই এবং আমরা এটা কাউরেই ইউজ করতে দিব না এক্সেপ্ট যারা লাইভ ক্লাসে ভর্তি হবে। মানে লাইভ ক্লাসে তুমি ভর্তি না হলে এই স্টাডি কখনোই ইউজ করতে পারবে না। এটা কি? এটা হইলো একটা বইয়ের জগৎ। তোমার কাছে যত বই থাকবে সেগুলো দাগানো আকারে এইখানে থাকবে। তোমার একটা ধারণা দিই, এই স্টাডির মধ্যে আসার পরে এইখানে দেখো তুমি কোন টপিক পড়বা, এই যে এটা পড়বা, তুমি কোন টপিক পড়বা। এই যে আমাদের কাছে টেস্টিং বিভিন্ন জিনিস আছে। এই যে ধরো অপরিচিতা গল্পটা আমি তোমাকে দেখাই, হ্যাঁ, আমাদের এইখানে আছে, এটা একদম পুরোটা। তো এটা আমরা দাগাবো যে এই লাইনটা এখান থেকে ইম্পর্টেন্ট, এইভাবে দাগায় এই জিনিসটা থাকবে।
এই যে এইরকম করে দাগানো, এই যে এটাকে যেমন দাগানো আছে লেখক পরিচিতিটা, কোন লাইনগুলো থেকে প্রশ্ন হবে তেমনি। তো এই ধরনের ফিচারগুলো এই বছর ইনক্লুড হচ্ছে আশা করি। আর বাকি তো এগুলো মক টেস্ট, এগুলো নিয়ে তো কথা বলারই কিছু নাই। লিখিত পরীক্ষা বাংলাদেশে কেউই অনলাইনে নিতে পারে না, আমরা তোমাদের জন্য নিব। এবং এইখানে মক টেস্টও আছেই, যেটা টপিক ভিত্তিক, তুমি যখন যে টপিক পড়বা সেই টপিকের উপরে সাবজেক্ট বেসিসে প্রশ্নে মানে টপিক সিলেক্ট করে করে তুমি পরীক্ষা দিতে পারবা, যেটা ইচ্ছা সেটা। হ্যাঁ, দিলে এই যে এখানে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের ব্যাখ্যা সহ অ্যান্সার তুমি এইখান থেকে পেয়ে যাবা, সব কিছু এখানে আছে। সো এইটা এইভাবে আশা করি তোমাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। তো ভর্তির জন্য তোমরা এই যে এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দাও, অথবা পেজে মেসেজ দিলেও তোমরা ভর্তি হইতে পারবে। ওকে, এটা হলো সেকেন্ড টাইম আমাদের জন্য কোর্স। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কোর্স আসতেছে, ওইটার ফি হচ্ছে 1499 টাকা। ওকে, এটা 25 এপ্রিল থেকে শুরু হবে। ওইটার যারা সেকেন্ড টাইমার আছো বা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তারা নক দিতে পারো পেজে অথবা এই নাম্বারে, তাইলে আমরা তোমাকে পুরো জিনিসটা বুঝাই দেবো। তো এইটাই ক্লাস আজকের এই পর্যন্তই। আর তোমরা আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবা, সবাইকে বলবা, কারণ এই ক্লাসগুলো এইভাবে ধারাবাহিকভাবে হবে এবং তোমরা যখন করবা তখন একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। এটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।